সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ কূটনৈতিক পাড়া। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। দলের স্থায়ী কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারে জানাবো যুবদলের কেন্দ্রীয় কমিটি ভাঙার দাবিতে রাজধানীতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল। জানাবো এমপি মন্ত্রীদের স্বজন নিয়ে জটিলতা আওয়ামী লীগে। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের স্থানীয় এমপি মন্ত্রীর স্বজনরা। এ বিষয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা সংশ্লিষ্টদের জানিয়েছেন বিভাগীয় দায়িত্ব প্রধানের নেতারা। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বানের পাশাপাশি নির্দেশনা না মানলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দিচ্ছেন তারা। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেট্রা থাবিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 24 থেকে 29 এপ্রিল ব্যাংককে সফর করবেন। এই সফরে দুই দেশের মধ্যে 5 চুক্তি সমঝোতা সই হবে। জানিয়ে দেব ভারত থেকে আরও দূরে সরবে মালদ্বীপ। ইন্ডিয়া আউট স্লোগান তুলে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন চীনপন্থী মোহাম্মদ মইজুব। সেই মইজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস দেশটির সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে। এর জেরে মালদ্বীপের রাজনৈতিক পরিসরে মইজুর হাত আরও শক্ত হয়ে গেল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ কূটনৈতিক পাড়া। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। দলের স্থায়ী কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজীবনের জন্য তাদেরকে বহিষ্কার করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছে যে উপজেলা নির্বাচনে বিএনপির এই বর্জনের সিদ্ধান্ত কূটনৈতিক পাড়ায় এক ধরনের হতাশা তৈরি করেছে। কূটনৈতিক পাড়ার কেউ কেউ এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এবং সেই সঙ্গে নির্বাচনে যদি কেউ বাধাগ্রস্ত করে, কারচুপি করে বা অবৈধ হস্তক্ষেপ করে তখন তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে এবং যারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করতে পারবে। বিশেষ করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার ক্ষেত্রে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পশ্চিমা দেশের কূটনৈতিকরা। বিভিন্ন সূত্রগুলো বলছে সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ডেকে নিয়েছিলেন বিএনপির 3 শীর্ষ নেতাকে। সেখানে তিনি জানতে চেয়েছিলেন কেন বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করছে। এ ব্যাপারে বিএনপির মহাসচিব এবং অন্য 2 নেতা কিছু ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেই ব্যাখ্যাটি ব্রিটিশ দূতাবাসের কাছে তেমন কোনো গ্রহণযোগ্য হয়নি বলে একাধিক সূত্র জানিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানতে চেয়েছে যে বিএনপি কেন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এর জবাবও বিএনপি একই ধরনের কথা বলেছে। বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের কারণ হিসেবে বলেছে যে প্রথমত এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলে বিএনপির দাবি। সে কারণে তারা নির্বাচন বর্জন করেছে। দ্বিতীয়ত বিএনপি নীতিগত অবস্থান হলো তারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই অবস্থানের কারণে তারা উপজেলা নির্বাচনও বর্জন করেছে। তৃতীয়ত তারা মনে করছে যে 7ই জানুয়ারি নির্বাচন আসলে সঠিক হয়নি এবং এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারও বৈধ নয়। এ কারণে তাদের ভাষায় অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটাকে সঠিক মনে করছে না তারা। কিন্তু পশ্চিমা দেশের কূটনৈতিকরা বিএনপির এই 3টি যুক্তির একটিকেও আমলে নিতে রাজি নন। তারা মনে করছেন যেভাবে হোক বাংলাদেশের সাংবিধানিক ধারায় একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে বোঝা যেত 7ই জানুয়ারি নির্বাচন কতটা সুষ্ঠু এবং অবাধ হয়েছে। তাছাড়া পশ্চিমা দেশের কূটনৈতিকরা মনে করেন উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। আওয়ামী লীগ নিজেও দলীয়ভাবে নির্বাচন করছে না। স্থানীয় সরকারকে শক্তিশালী করবার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ এবং যোগ্য প্রার্থীদেরকে দাঁড় করানো অত্যন্ত জরুরি বলেও মনে করছেন তারা। তাদের মতে যদি একাধিক প্রার্থী থাকে তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এর ফলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সহজ হয়। বিএনপি কেন এই নির্বাচন করছে না তা নিয়েও পশ্চিমা দেশগুলো হতাশ এবং বিএনপির উপর এক ধরনের অসন্তোষ প্রকাশ করেছে বলেও জানা গেছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির ভাঙার দাবিতে রাজধানীতে পদবঞ্চিতদের মিছিল। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিকে ব্যর্থ, অকার্যকর, নিষ্ক্রিয় আখ্যা দিয়ে
তা ভেঙে রাজপথে সক্রিয়, ত্যাগী এবং পরীক্ষিতদের সমন্বয় করে নতুন কমিটির দাবিতে রাজধানীতে মিছিল করেছে যুবদল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা। সোমবার দুপুরে নয়াপল্টনস্থ চায়নাটাউন মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করেন নেতারা। এ সময় নেতারা বলেন, 250 সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়নপরায়ণদের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলে সরকার পতনের এক দফা আন্দোলনে গুটি কয়েক বাদে অধিকাংশ যুবদল নেতাকে রাজপথে কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছেন। তারা আরও দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। নির্বাহী কমিটির কোনো সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতাই উপস্থিত হন না। স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে জেলা উপজেলা লেভেলে নিষ্ক্রিয়। আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোনো বিচার হচ্ছে না। এক কথায় বর্তমান যুবদল কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এমত অবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করার দাবি জানান। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে। এমপি মন্ত্রী স্বজন নিয়ে জটিলতা আওয়ামী লীগে। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের স্থানীয় এমপি মন্ত্রী স্বজনরা। এ বিষয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা সংশ্লিষ্টদের জানিয়েছেন বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বানের পাশাপাশি নির্দেশনা না মানলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তৈরি করেছেন তালিকাও। তবে দলের কঠোর অবস্থানের পরও নির্বাচন থেকে সরতে নারাজ অনেকেই। তারা সামনে আনছেন নানা যুক্তি। কেউ বলছেন স্বজন বলতে শুধু পরিবারের সদস্য বোঝানো হয়েছে, আবার কারো দাবি তারা এমপি মন্ত্রীদের দুঃসম্পর্কের আত্মীয়। তাছাড়া অনেকেই আছেন যারা আগেও জনপ্রতিনিধি এবং দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বা আছেন। এমন পরিস্থিতিতে এমপি মন্ত্রী স্বজন বলতে কাদের বোঝানো হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় তৈরি হয়েছে জটিলতা। আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারাও স্বজনদের ব্যাখ্যা এবং নিকটাত্মীয় সীমা নিয়ে ভিন্ন ভিন্ন মতের কথা জানিয়েছেন। কেউ বলছেন স্বজন বলতে সন্তান, স্ত্রী, ভাই বোন, ভগ্নিপতি, শ্যালক শ্যালিকা ইত্যাদিকে বোঝানো হয়েছে। আবার কারো কারো মতে আত্মীয় স্বজন বলতে প্রথমত বোঝায় ফার্স্ট ব্লাড অর্থাৎ ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন। আবার কেউ বলছেন সবকিছুর সংজ্ঞা নির্ধারণ করা যায় না। নির্বাচনে তাদের দলের মূল যে স্পিরিট, নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে বাস্তবায়নে কাজ করছেন তারা। জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সোমবার পর্যন্ত তো সময় আছে, দেখি কে কি করে। স্বজনদের সংজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি অফিসিয়াল ব্যাখ্যাটা আমাদের দলের সাধারণ সম্পাদক সাহেব দেবেন। আমি মনে করি স্বজন বলতে ছেলে হতে পারে, ভাগ্নে ভাতিজা হতে পারে বা অন্য আত্মীয় হতে পারে। বিষয়গুলো নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা আসলে চাইছি নির্বাচনে যেন কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারেন। থাইল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হবে 5 চুক্তি এবং সমঝোতা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেট্রা থাবিসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 24 থেকে 29 এপ্রিল ব্যাংকক সফর করবেন। এ সময় দুদেশের মধ্যে 5 চুক্তির সমঝোতা সই হবে। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক এবং একটি লেটার অব ইন্টেন্ট সই হবে। এসবের মধ্যে রয়েছে অফিসিয়ালি পাসপোর্টধারীদের জন্য ভিসা ও ভর্তি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর জন্য লেটার অব ইন্টেন্ট। আগামী 26 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেট্রা থাবিসেন। একই সঙ্গে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হবে। একই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী গভর্নমেন্ট হাউস প্রধানমন্ত্রীর সেট্রা থাবিসেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রী থাইল্যান্ডের রাজপ্রাসাদে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেও যোগ দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিভা পদত্যাগ করেছেন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, মেজর জেনারেল আহরান হালিভা সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন একজন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি এ পদ থেকে সরে দাঁড়াবেন। গত অক্টোবর মাসে নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকেই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। এমনকি এই হামলা ঠেকাতে না পারার দায় পর্যন্ত স্বীকার করেন আহরান হালিভা। এই ব্যর্থতা দায় নিয়ে এবার গোয়েন্দা প্রধানের পদ থেকেই সরে দাঁড়ালেন তিনি। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200
ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 জন ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 জন ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শত শত বন্দী রয়েছে। অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত 76,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন।